যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কে জানতো উনি আজকে আসবেন। ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। দেখি ম্যাম চোখে চশমা লাগিয়ে ফোন টিপছে। হয়তো আমার অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে বলল, নবাব সাহেব আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আপনার নামটা জানো কি? আমি বললাম, জি ম্যাম, দীপু। আরে ম্যাম কেন বলছেন আমাকে? স্যার, আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আমাকে তো আপু বলে ডাকবেন, ওই আগের মতোই। মাথা নিচু করে বললাম, সরি বলছি তো ম্যাম, আমি জানতাম না এটা যে আপনি হবেন। ম্যাম টেবিলের উপর জোরে হাত দিয়ে আঘাত করে বলল, অফিসে আসেন কি মজা করার জন্য? যখন ইচ্ছা চলে যাবেন। এটা কি আপনার বাবার অফিস? আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এক বইয়ের চিন্তায় বাঁচি না, এর মাঝে আরেক বিপদ এসে হাজির। ভালো লাগে না আর এইসব। ম্যাম আবার বলে উঠলেন, আজকে থেকে আপনার চাকরি নাই, এখন অন্য জায়গায় গিয়ে চাকরি দেখতে পারেন। এরকম মানুষ আমার কোম্পানিতে আমি রাখবো না। না জানি কাজ না করে কতদিন বসে বসে বেতন নিয়েছেন। এটা শুনেই মেজাজ আমার হট হয়ে গেল। গলা থেকে টাইটা সরিয়ে বললাম, তোর বাপের চাকরি তুই কর শালিম, এই চাকরি তোরে আমি দিয়ে গেলাম। এছাড়া আর কি বলবো বলেন? এমনি টেনশনে বাঁচি না, এর মাঝে আবার বলে চাকরি নাই। মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছে আজকে। এগুলো বলে দরজা দিয়ে যেই বেরোবো, পেছন থেকে ম্যাম বললেন, দাঁড়ান। আমি পিছনে তাকিয়ে বললাম, আসলে আমি সরি ম্যাম, আপনার সাথে এভাবে কথা বলার জন্য। বাসা থেকে ঝগড়া করে আসছি তো এজন্য। আর সমস্যা নেই, চাকরি থেকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আসলে ওনাকে বকা আমার ঠিক হয় নাই। কার রাগ দিয়ে কার উপর মিটিয়ে দিলাম। যতই হোক উনি আমাদের অফিসের বস। এর মাঝেই ম্যাম বলে উঠলেন, আমি তোরে এজন্য ডাকি নাই বিয়াদব। তোদের মতো ফালতু ছেলেকে কে যে এইসব চাকরি দেয় বুঝি না। আরেকবার যদি এই অফিসের আশেপাশে দেখি না, পা ভেঙে ফেলবো। মনটা চাইছে অনেক কিছু বলতে, কিন্তু আর বললাম না। ওরা টাকাওয়ালা মানুষ, যা ইচ্ছা তাই করতে পারবে। তবে আমার খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। এছাড়া কি করব বলেন? এমনি মাথা আমার খারাপ হয়ে আছে। অফিস থেকে বের হতে হতে শুনলাম কে জানি বলছে, আমাদের নতুন ম্যাম অনেক ভালো আছে, তার ব্যবহার খুব ভালো। আর বিশেষ করে উনি কাউকে বকা দেয় না, খুব সুন্দর ভদ্রভাবে কথা বলে। মনে মনে বললাম, তাহলে আমার সাথে এমন করলো কেন? হয়তো আমি আগে ওনাকে রাগিয়ে দিয়েছি। নতুন ম্যাম আসতে না আসতেই আমার চাকরি শেষ হয়ে গেল। ও মোর কপাল। দিনকাল খারাপ গেলে যেমন হয় আর কি। অফিস থেকে বের হয়ে একটা খোলা মাঠে গিয়ে বসলাম। আগে মনটাকে একটু শান্ত করি, পরে বাসায় যাব। এই প্রচণ্ড রোদ্রের মাঝে বসে আছি। অনেকেই হয়তো আমাকে পাগল বলতে পারে, তবে এখানে বসে আছি শুধু শরীরের রাগটা কন্ট্রোল করার জন্য। হালকা হালকা হাওয়া আসছে। কিছুক্ষণ পর উঠে যাই চলে যাব, তখন পিচ্ছে একটা মেয়ে ফুলের তোড়া নিয়ে এসে বলল, ভাইয়া এই ফুলগুলো নেন না, বাসায় গিয়ে ভাবিকে দিবেন। বেশি না, আমাকে 50 টাকা দিলেই হবে। মেয়েটাকে দেখে একটু মায়া লেগে গেল। মুখটা ঘেমে একাকার হয়ে গেছে, তাও এই রোদ্রের মাঝে ঘোরাঘুরি করছে কয়েকটা টাকার আশায়। মেয়েটাকে বললাম, চলো ওইদিকে গিয়ে বসি, তারপর তোমার সব ফুলগুলো আমি কিনে নিব। ভালো একটা জায়গায় গিয়ে বসলাম। আশেপাশে অনেক মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে। এদের কথা বলে আর গল্পটা নোংরা করতে চায় না। পিচ্চি মেয়েটাকে প্রশ্ন করলাম, কি করলে টেনশন কমে যাবে বলতে পারবে তুমি? পিচ্চি আমার কথায় উত্তর দিয়ে বলল, সবকিছু মিলিয়ে একটা মানুষ হয় জানেন ভাইয়া। একটা মানুষের ভিতরে বিবেক বুদ্ধি সবকিছু আছে, আর টেনশন আছে বলেই তো সে সবকিছু সফল করতে পারছে। কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে পরিবারকে সুখে রাখবে, সেই টেনশনই তো তার ভিতরে থাকবে, এটাই তো স্বাভাবিক। যেমন আমার টেনশন, আমি আমার বাবা মাকে কিভাবে সুখে রাখবো। এই তো এজন্য রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে তাদের মুখে 2 মুঠো ভাত জোগাড় করি। তবে টেনশন নাই কাদের জানেন? যাদের পরিবার বলতে কিছু নাই। সত্যি পিচ্চির কথা শুনে মনটা ভরে গেল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েটা কথা বলতে পারে। পকেট থেকে 500 টাকার একটা নোট হাতে দিয়ে একটা ফুল নিয়ে বললাম, এগুলো রেখে দাও তুমি। মেয়েটি বলল, কিন্তু ভাইয়া। আমি বললাম, আরেকদিন আমাকে ফ্রিতে ফুল দিয়ে দিবে, তাহলেই তো হয়ে যাবে। মেয়েটি বলল, দেখতে দেখতে মেয়েটি টাকা নিয়ে চলে গেল। আস্তে করে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আজকে যত বাসার কাছে যাচ্ছি, ততই যেন আমার বুকের ভয়টা বেড়ে যাচ্ছে। বুঝলাম না কেন এমন হচ্ছে। বাসার কাছে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে আমার বাসার সামনে। সেতু দূর থেকে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, আমি কি বলছিলাম ভাইয়া মনে আছে? আজকে দেখেন রিফাত ভাইয়া আর আমার ভাবি, মানে আপনার বউ, পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। অনেকগুলো ফোন দিয়েছি আপনাকে, একটাও তো ধরলেন না। সেতুর কথা শুনে এখন সত্যি সত্যি আমার চারপাশের পরিবেশটা ঘুরতে লাগলো। যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, সে আজকে এই কাজ করলো, মেনে নিতে পারছে না কোনোভাবেই। খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে। আমাকে দেখতে পেয়ে অনেকেই বলছে, স্বামী বাইরে চাকরি করে আর এই সুযোগে বউ ঘরের ভিতরে নোংরামি করে। চিচি, এমন বউ থাকাচ্ছে না থাকাই ভালো। এরা সমাজটাকে ধ্বংস করতে চাইছে। ভিতরে গিয়ে দেখি রিফাত আর আমার বউ নিচে একসাথে বসে আছে। মৃত্যুর শরীরের কাপড় উল্টাপাল্টা হয়ে আছে। মাথার রক্তটা যেন কিছুক্ষণের জন্য গরম হয়ে গেল। কি করব এখন এদের ভেবে পাচ্ছি না। মিতু আমাকে দেখতে পেয়ে আমার পায়ের উপর পড়ে গিয়ে বলল, ওগো আমাকে মাফ করে দাও, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ঠকিয়েছি, আমি না বুঝে এইসব করে ফেলেছি। আর জীবনেও এইসব হবে না, মাফ করে দাও। পা দিয়ে লাথি দিলে ওর পেটের বাচ্চার এখন সমস্যা হবে, তাই আমি পিছনে সরে গেলাম।
মাহির বাবা আমার কাছে এসে বলল, পুলিশ ডাকবো বাবা? আমি বললাম, না আঙ্কেল, তা করতে হবে না, সবাইকে বলুন এখান থেকে চলে যেতে। পাশ থেকে এক মুরব্বী বলল, চলে যাবে মানে? আমরা এর সুস্থ বিচার দেখতে চাই, এভাবে ওদের রেখে গেলে ওরা আরো সুযোগ পাবে। মুরব্বীর দিকে তাকিয়ে বললাম, দেখুন চাচা, আমি চাইলে ওকে মারতে পারি, কিন্তু ও 3 মাসে প্রেগনেন্ট, তাই আমি ওর উচিত শিক্ষা দিব, চিন্তা করবেন না। সবাই তো দেখে যেতে চান, অপেক্ষা করুন। আমার মতো এক ইয়াং ছেলে বলল, সে তোমার বউ, তুমি দেখবে, ওকে তো ছাড়বো না আমরা। ওই সবাই শালাকে ধর। এটা বলতেই রিফাতকে টেনে নিয়ে মারতে মারতে আধমরা করে ফেলছে। জনগণের মার বোঝেনি তো কেমন মারবে। মিতু শুধু মাথা নিচু করে কান্না করছে। আমি আরো আগেই কাজীকে কল করেছি এখানে আসতে। এই মেয়েকে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। আর দেখতে দেখতে কাজী সাহেবও চলে আসছে। কাজে আসতেই বললাম, ওদের বিয়ে পড়ানো শুরু করুন। এটা বলতেই মিতু জোরে চিৎকার দিয়ে কান্না করে বলল, ওগো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, এমন শাস্তি আমাকে আর দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলতেই মিতু আমার কাছে এসে আমার চোখের উপর চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে মাফ করোনি। বলছি তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে একটা চড় দিয়ে বললাম, খালি ভুল করে বলিস আবার ভুল হয়ে গেছে। তোরে তো আজকে প্যান্টের বেল খুলে যেই মারতে যাব, তখন সেতু এসে আমার হাত ধরে বলল, ময়লার উপর হাত দিয়ে কি আপনার হাত নোংরা করতে চান? ও তো নষ্ট একটা মেয়ে, এগুলো করে বেড়ানো ওর স্বভাব। কাজী সাহেব, আপনি আপনার কাজ করুন। হঠাৎ কে জানি বলল, এই বিয়ে হবে না, আর হতেও পারে না। তাকিয়ে দেখি রিফাতের বউ সরাসরি আমার পায়ে পড়ে বলল, ভাইয়া, এই বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করবেন না। আমি জানি ও কত বড় ভুল করেছে, কিন্তু আমার ঘরে এখন সতীন গেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি ওর বিচার করব, এগুলো আমার উপর ছেড়ে দেন। আমি ভাবিকে পায়ের উপর থেকে তুলে বললাম, আপনি কেমন মেয়ে, হ্যাঁ, যে নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারেন না? বউ থাকতে অন্য মেয়ের কাছে চলে আসে। আর আমার কথা কি বলবো, টাকা করতে করতে জীবনটাই বরবাদ করে ফেলেছি। ওর মতো মেয়েকে যদি পারতাম আমি মেরে ফেলতাম। আপনি জানেন ওর পেটে এখন আপনার স্বামীর বাচ্চা। মিতু কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, এই বাচ্চাটাকে অন্তত ওর বলো না, এটা তো আমাদের সন্তান। কেন দীপু, তোমার মনে নেই আমাদের সন্তানকে অস্বীকার করছো তুমি? মিতুর কথা শুনে আমি হাসতে লাগলাম। মাইকে ডেকে বললাম, সেই দিন কি হয়েছিল বলতো? মাই এক এক করে সব বলে দিল। এখন তো মিতুর মুখটা দেখার মতোই হয়েছে। অনেক কাহিনী হয়েছে, আর নাম আগে ওদের সমাধান করি, পরের হিসাব করব। এই কাজী, আপনি বিয়ে পড়ান। ভাবি বাধা দিয়ে বলল, ভাইয়া আমার দিকে একটু তাকিয়ে দেখুন না, আমি কিভাবে বাঁচবো। ভাবি, আমাকে আর কিছু বলবেন না, আমার মাথা এমনি অনেক গরম হয়ে আছে। আমি তো আর অন্যদের মতো রাগে ওদের মারছি না। একবার এই কাজ করার আগে এইসব কথা চিন্তা করলো না, মনে তো চাই এদের। সে তো আমার হাতে এক গ্লাস পানি এনে দিয়ে বলল, মাথাটা ঠান্ডা করেন ভাইয়া, আমি জানি এখন আপনার ভিতরে কি চলছে। কি আর করবেন বলেন, যেটা হয়ে গেছে সেটা কি আর বললে আসবে? বিয়ের সবকিছু ওকে, কিন্তু ওরা দুজন কেউই কবুল বলতে চায় না। একটা ছেলেকে ইশারা করে বললাম, যাও কবুল বলার জন্য যা ইচ্ছা তাই করো। ছেলেটা আমার কথা মতো তাই করলো। রিফাত তো এমনি আদমারা হয়ে আছে, ওর মুখ ধরতেই ভয়ে ভয়ে কবুল বলে ফেললাম। ছেলেটা ফিরে এসে বলল, আপনার বউয়ের কাছে আপনি যান, আমি এইসব নোংরা মেয়েদের গায়ে হাত দিব না। আমি মিতুর সামনে গিয়ে বললাম, খুব শীঘ্রই তোরে আমি ডিভোর্স দিব। আমার কাছে ভালো সেজে গোপনে গোপনে তোরে মনটা চাইছে মেরে ফেলি। এখন ভালোই কবুলটা বলে ফেল, তোর উপর হাত তুলতে আমার বাধ্য করিস না। মিতু বলল, প্লিজ তুমি এমনটা করতে পারো না, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বন্ধুর। আমি বললাম, তোর কথা শেষ হয়েছে, এখন আর কিছু শুনতে চাই না, কবুল বলতে বলছি বল, নইলে এখন কিন্তু। মিতু বলল, একবার। আমি এবার চিৎকার দিয়ে বললাম, তুই কবুল বলবি নাকি অন্য ব্যবস্থা করতে হবে? মিতু ভয়ে ভয়ে কবুল বলে অন্য কারোর বউ হয়ে গেল। এখন আমার ভিতরে একটু ভালো ফিল হচ্ছে। যাক, এটা তো একটা সমাধান করতে পেরেছি। অন্যদের মতো মারিও নাই কাটিও নাই, একেবারে জায়গায় ঠিক করে ফেলছি। তবে এখন থেকে মিতুর জীবনের দুর্দশা শুরু হবে, এটা আমি শিওর। সবাইকে বললাম এখন থেকে সমাধান হয়েছে, সবাই প্লিজ চলে যান। যেতে যেতে একটা ছেলে বলল, ওদের মেরে ফেলা উচিত ছিল, নইলে আবার কোন দিন কার সাথে কি করে বসে ঠিক নেই। এখন রুমে আসি আমি, মিতু, রিফাত আর ওর বউসহ সেতুর পরিবার। এখন একটু ওকে জিজ্ঞেস করব আমার সাথে কেন এমন করলো। হঠাৎ করে আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, বাবা এখন তুমি তাহলে কি করবে? আমি বললাম, আঙ্কেল এখান থেকে কাউকে যেতে দিবেন না, আমি একটু মিতুর সাথে আলাদা করে কথা বলবো, কয়েক মিনিট অপেক্ষা করুন। সেতু বলল, ভাইয়া বুঝলাম না আপনি কি করতে চাইছেন। এত কিছু হয়ে যাওয়ার পরেও মুচকে এসে বললাম, তেমন কিছু না সেতু, ওকে একটু জিজ্ঞেস করব আমার সাথে কেন এমন করলো। মিতু আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। আমি মিতুকে হাত দিয়ে ইশারা করে বললাম রুমে যেতে। যেতে যেতে রিফাতকে বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করবি আমি জানতাম না। তুই আমাকে সরাসরি বলতি, আমি নিজে ওর সাথে তোর বিয়ে দিয়ে দিতাম। তবে এটাই শুধু বলবো, ভালো থাকিস, আর কিছু বলার নেই আমার। আর কিছু বললাম না, রুমে গিয়ে সরাসরি দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে মিতুর দিকে তাকাতেই মিতু আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল।
2 হাত দিয়ে আমার পা ধরে আছে। মেজাজ আমার কতক্ষণ ঠিক থাকে বলেন? দিলাম জোরে পা দিয়ে এক লাথি। চোখ লাল করে বললাম, আমার খেয়ে আমার বাসায় থেকে এইসব করিস? তা এখন বল কতদিন ধরে এইসব চলছে? মিতু কান্না করতে করতে বলল, বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বেস্ট ফ্রেন্ডের সাজানো নাটক। রাগে বললাম, তোরে আমি যেটা বলছি সেটার উত্তর দে, এত কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি? মিতু বলল, তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, একটু ভালোবাসার জন্য আমি কি না করি নাই? সারাদিন শুধু টাকা টাকা করো। আমি কি চাই সেটা একবার চিন্তা করেছো? আমার মন যেটা বলছে আমি সেটা করছি। এত বকবক না করে আমাকে রাখার হলে রাখো, নইলে ডিভোর্স দিয়ে দাও। মিতুর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলাম। আনমনে বলে উঠলাম, যার জন্য এত কিছু করলাম আজকে সে বলে আমার জন্য কি করেছো? আজীবন টাকা টাকা করে গেলাম কেন? ভবিষ্যতের জন্য, যেন আমার ছেলে মেয়ে সুখে থাকতে পারে। কি বলবো, তোর মতো যে একটা মেয়ে আমার বউ ছিল এটা আমার ভাবতেই ঘৃণা হয়। মন কি যে বলে জানিস, তোরে মেরে আমি জেলে যাই, বুঝবি একদিন। এখন সময় আমার খারাপ তাই কিছু বললাম না। হঠাৎ দরজায় টুকাই কথা বলা বন্ধ করলাম। বাইরে বলে আসছি যেন বিরক্ত না করে। এখন আবার কি হলো? দরজা খুলতেই দেখি বাইরে পুলিশ সহ একজন উকিল দাঁড়িয়ে আছে। রিফাতের বউ পিছন থেকে বিলিয়ন রুপি হাসি দিয়ে বলল, এই তোর কি মনে হয় রিফাত আমার কথা না শুনে এইসব করছে? আমি বলছি দেখেই ও তোর বউয়ের সাথে এইসব করছে। আর বিশেষ করে এখানে আমাদের 3 জনের চিন্তা ভাবনা ছিল কিভাবে তোর এই ফ্ল্যাটটা আমাদের নামে করব। আজকে সেই সময় এসেছে। আমার ভাই এই থানার ওসি আর সাথে উকিল নিয়ে আসছে, সব কাগজে সাইন করে দে, নইলে কি যে করব ভালো করেই তো জানিস। আঙ্কেলের দিকে তাকাতেই ইশারা করে বলল, বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। বুঝতে পারছি এখানে আঙ্কেলের কিছু করার নেই, সবাইকে আটকে রাখছে পুলিশ। রিফাত আমার গালে একটা চড় দিয়ে বলল, ছালা আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস? তোর সেই যোগ্যতা আছে? এখন তুই এই বাসাটা আমার নামে লিখে দিবি আর আমরা সুখে শান্তিতে সংসার করব। শেষমেশ মিতুর দিকে তাকালাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। দিন নাই রাত নাই এত পরিশ্রম করে এই বাসাটা কিনেছি, আজকে নিজের আপনজনের বেইমানির কারণে এই বাসাটা অন্য কারোর নামে লিখে দিতে হবে। কপাল খারাপ আমার। এর মাঝে উকিল এসে একটা কাগজ আমার সামনে ধরে বলল, এখানে একটা সাইন করেন। দরজায় তাকিয়ে দেখি দরজার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, যেন আমরা কেউ বাইরে যেতে না পারি। ভাবছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাব, কিন্তু সেই পথটাও বন্ধ। বিশেষ করে এখানে আমার জন্য আঙ্কেল আন্টি অপমানিত হচ্ছে, তাই কোনো কিছু না ভেবে কাঁপা কাঁপা হাতে কলমটা নিলাম। কলমটা নেওয়ার সাথে সাথে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এতদিনের পরিশ্রম একটা সাইনের কারণে সব শেষ। সাইন করে দেওয়ার পর শুধু বললাম, কাকে কি বলবো? আমার অর্ধাঙ্গিনী আমার সাথে বেইমানি করেছে, কারোর উপর আমার আর কোনো অভিযোগ নেই। শুধু বললাম, দিন শেষে যেন বেইমানগুলো ভালো থাকে, আর যেন এমন বেইমানগুলোর সাথে দেখা না হয়। আঙ্কেল আন্টিদের সাথে বাইরে যেতে যেতে সেতু বললাম, ভাইয়া আমাদের কিছু করার ছিল না, মাফ করেন। হঠাৎ করে পুলিশ এসে গেল, আমাদের বাইরেতেও দেয়নি, নইলে বাবা হয়তো কিছু করতে পারতো। আমি বললাম, আরে না বাদ দাও, আমার কপালে এইসব লেখা ছিল, এজন্য হয়েছে, কাউকে আমি দই দিই না। এত কষ্টের টাকা আমার সব জ্বলে গেল। আঙ্কেল আমার হাত ধরে বলল, মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। সেতুদের বাসার ভিতরে গিয়ে সোফায় বসলাম, সবাই ভিতরে চলে গেল, শুধু আঙ্কেল বসে আছে। আঙ্কেল বলল, তা বাবা এখন তুমি তাহলে কি করবে? আমি বললাম, কি আর করব আঙ্কেল, দেশের বাইরে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো, তারপর চাকরি খুঁজাখুঁজি করব, সব তো চলেই গেল। আঙ্কেল বলল, কেন বাবা তোমার চাকরির কি হয়েছে? আমি বললাম, আজকে সকালে নতুন বস এসেছে, ওই একটু ঝগড়া হয়েছিল, আমি জানতাম না উনি আমাদের নতুন বস, একটু কথা কাটাকাটি হয়েছে, এজন্য চাকরি চলে গেছে। আঙ্কেল বলল, ও কি বলবো বাবা, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, তোমাকে কিছু বলে সান্ত্বনা দিতে পারবো না। আমি বললাম, না আঙ্কেল, শহরটা এখন আমার কাছে নিষ্ঠুর হয়ে গেছে। আন্টি এসে আঙ্কেলকে কি জানি একটা ইশারা করে বলল, আমি তেমন কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর আঙ্কেল বলে উঠল, বাবা তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি বললাম, বলেন আঙ্কেল। আঙ্কেল বলল, দেখো বাবা, তোমার সাথে আজকে যা কিছু হয়েছে সব ভুলে যাও, এমন কিছু হয়ে যাবে যে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আমার বড় মেয়ে এই বিষয়ে আমাকে আরো আগেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই, মনে করছি তোমার বেস্ট ফ্রেন্ড হয় এজন্য আসে। তবে আজকে একটা ছেলে কিভাবে দেখে ফেলছিল এজন্য সব ধরা পড়েছে। মন খারাপ করে বললাম, থাক আঙ্কেল, এইসব কথা বলে আর মন খারাপ করবেন না, যা হয়েছে তা হয়ে গেছে, বাদ দেন। আপনি কি বলতে চান বলে ফেলুন। আঙ্কেল বলল, দেখো বাবা, তুমি বলতে পারো আমি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছি, কিন্তু আমার এমন কোনো মন মানসিকতা নেই। অনেক আগে থেকেই তুমি আমাদের মেয়েকে পড়াও, কতটা যে তুমি আমাদের সবার কাছে ভালো বলার বাইরে। এই সময়ে তোমার এইসব বলা ঠিক হবে না জেনেও বলছি,
নইলে তো তুমি আবার চলে যাবে বাড়িতে, তাই বাধ্য হয়ে বলছি। আমি বললাম কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি বলেন। আঙ্কেল বলল, তুমি তো জানো আমার কোনো ছেলে নাই, তোমাকে আমি ছেলের মতোই দেখি। আমি চাইছি তোমার সাথে আমার বড় মেয়েকে বিয়ে দিতে, একটা জামাইও পেয়ে গেলাম, সাথে একজন ছেলে হয়ে গেল আমার। আঙ্কেলের কথা শুনে এবার আমি বোবা হয়ে গেছি। কি সব বলছে উনি? ওনার কি মাথা খারাপ হয়ে গেল যে আমার স্টুডেন্টকে তাকে বিয়ে করার কথা বলছে? না ভাই, এখন মনে হচ্ছে আমার পুরো মাথাটা ধরে গেছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।